শিক্ষিত লোক, দামি লোক, সমাজের যোগ্য ব্যক্তি, ওনাকে দেখতে পেয়েছি চটে বসে আছে। অথচ এক কলম লেখাপড়া তো দূরের কথা, নাম লিখতেও পারে না। ও দেখছি প্রধান অতিথি, অমুক তমুক হাবি যাবি, একদম স্টেজ জুড়ে বসে আছে 17 জন সিকিউরিটি নিয়ে। প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না প্রধান। আমি কিন্তু কোনো পার্টি টাটির নাম করিনি, আমি শিক্ষিত আর অশিক্ষিতর ব্যাপারটা বোঝাচ্ছি কিন্তু বারবার। প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে জানে না। গ্রাম পঞ্চায়েত, আল্লাহর কসম বলছি, টিপসই দেয়। আল্লাহর কসম করে বলছি, পঞ্চায়েত গ্রামের প্রতিনিধি, গ্রামের একজন রানিং মেম্বার, ও টিপসই দিচ্ছে আর ওর বউ বলছে নিচে লেখো আব্দুল্লাহ, নিচে লেখো। আমি মমতাজুল ইসলাম, আমি একেবারে পচা মূর্খ, মানে একেবারে পচা মূর্খ, লেখাপড়াও জানি না, আর ওই বাউল গান গেয়ে গেয়ে বেড়াই, আর মাছের ব্যবসা করি, আর এলাকায় চুরি ছিনতাই সব আমি করি। ধরে নেন না, কালকে ভোট, কথার লেগে বলছি, পঞ্চায়েত ভোট, আমি তৃণমূল পার্টি থেকে দাঁড়িয়েছি ভোটে। আমি কিন্তু কোনো পার্টির বদনাম করছি না, আল্লাহর কসম বোঝানোর জন্যে। পার্টির লোক কেউ থাকলে ভাববে না যে আমাদের বিরুদ্ধে বলছে, আল্লাহর কসম আমি আপনার বিরুদ্ধে বলিনি, বোঝানোর জন্যে। শিক্ষিত মানুষকে আমরা কিভাবে মূল্যায়ন করি। আমি তৃণমূলে দাঁড়ালাম, আর ইনি যে আছেন শায়েক, উনি কিন্তু বিশাল বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, উনি একটা কলেজের প্রিন্সিপাল, ভালো করে বুঝবেন। অনেক কিছু ওনার ডিউটি বা ডিগ্রি, অনেক কিছু ডিগ্রি আছে ওনার। উনি দাঁড়িয়েছেন এখন ধরে নেন সিপিএম থেকে। সিপিএমের তো কোনো বাজার নাই, ভালো করে বুঝবেন। কালকে ভোট, ভোট হয়ে গেল, তারপরের দিন ধরে নেন ভোটের রেজাল্ট বার হবে। বলুন তো আপনারা নিজেরা জেতার চান্স বেশি কার? সত্যি কথাটা বলুন। তার মানে আমার জেতার চান্স বেশি, অথচ আমি পচা মূর্খ, কিচ্ছু জানি না। না আমি জিতে গেলাম, ও কিন্তু শিক্ষিত জিততে পারলো না, কারণ ওর বাজার কম, তাই না? না আমি জিতে গেলাম, না আমাকে পার্লামেন্টে পাঠিয়ে দেওয়া হলো। ধরে নেন না পার্লামেন্টে নরেন্দ্র মোদী বিল পাস করে দিয়েছে কি না, বাবরি মসজিদ ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন, সব এমপিরা সই করো। না আমি তো লেখাপড়া জানি না, মা চলা, টিকিট পেয়েছি বলে হয়ে গেছি। না আমি পার্লামেন্টে কীরকম করে ঘুমাচ্ছি। ইংলিশে লেখা এসেছে একটা চিঠি, নরেন্দ্র মোদী দিয়েছে, বিন্নাকুড়ি মাদ্রাসাটা ভাঙতে হবে, সব সাইন করো। সবাই সাইন করে দিয়েছে, আমি ইংরেজি পড়তে পারি না। আমি দেখছি সবাই করছে, যখন আমিও করে দিই। মমতাজুল ইসলাম ইরফানি, ওইটা আনন্দবাজার পত্রিকা কাল সকালে বার হয়েছে। তারপরের দিন বলছে, ওরে শালারে, কাকে ভোট দিলাম? আমাদের বিন্নাকুড়ির ছেলে আমাদের মাদ্রাসা ভাঙা সই করে দিল। ধর শালাকে, মার শালাকে, জীবনে ভোট দেবো না। দোষ আমার না দোষ আপনার? আপনি আমার মতো গাধাকে ওইখানে পৌঁছালেন কেন, এটা আগে বলুন। আমার মতো এই লোকটাকে আপনি ওই জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিলেন কেন? সরকার যত ক্ষতি করুক, রাজ্য সরকার হোক, কেন্দ্রের সরকার হোক, যে ক্ষতি করুক না কেন, এর জন্য আপনি দায়ী, আপনি নিজে দায়ী। এই ক্ষতির ব্যাপারে আপনি পর্যন্ত ভোট দিয়েছেন, আর এখন আপনি চিল্লাচ্ছেন যে আমাদের সব শেষ করে দিল। এখন কেন চিল্লাচ্ছেন আপনি? ভোট দেওয়ার সময় তখন দেখে দেননি কে যোগ্য প্রার্থী আর কে যোগ্য প্রার্থী নয়, কে যোগ্য লোক আর কে অযোগ্য লোক, এটা যাচাই বাছাই করার দরকার ছিল কি ছিল না? জাতি যতদিন পর্যন্ত শিক্ষিত মানুষকে না প্রাধান্য দিবে, জাতি কোশ্চিনকালে কোনোদিন সফলতা পেতে পারে না, কোনোদিন পেতে পারে না। আমি দেখতে পাই সমাজ ব্যবস্থা কেমন, শিক্ষিত মানুষেরা, হাই এডুকেটেড, জলসাতে তারা দেখছি নিচে চটে বসে আছে, আর টাকা বেশি হয়েছে বলে এরকম লোককে দেখছি স্টেজে বসে আছে সব চেয়ারে। আমি নিজে দেখতে পাই এগুলো অনেক জলসাতে। শিক্ষিত লোক, দামি লোক, সমাজের যোগ্য ব্যক্তি, ওনাকে দেখতে পেয়েছি চটে বসে আছে। অথচ এক কলম লেখাপড়া তো দূরের কথা, নাম লিখতেও পারে না। ও দেখছি প্রধান অতিথি, অমুক তমুক হাবি যাবি, একদম স্টেজ জুড়ে বসে আছে 17 জন সিকিউরিটি নিয়ে। কি অবস্থা বুঝতে পারছেন না? প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। কি বুঝলেন? প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে পারে না। প্রধান
আমি কিন্তু কোনো পার্টি টাটির নাম করিনি, আমি শিক্ষিত আর অশিক্ষিতর ব্যাপারটা বোঝাচ্ছি কিন্তু বারবার। প্রধান এসআইআর এর ফর্ম ফিল আপ করতে জানে না, গ্রাম পঞ্চায়েত আল্লাহর কসম বলছি টিপসই দেয়, আল্লাহর কসম করে বলছি। পঞ্চায়েত গ্রামের প্রতিনিধি, গ্রামের একজন রানিং মেম্বার, ও টিপসই দিচ্ছে আর ওর বউ বলছে নিচে লেখো আব্দুল্লাহ, নিচে লেখো। আমি তো পারি না, নতুন কলম লাগবে, পুরাতন কলমে হবে না। তাহলে এদেরকে আমরা যদি সমাজের দায়িত্ব দিই, তাহলে এদের থেকে আর বেশি কিছু আশা করতে পারি? পারি না। তার মানে সমাজে যত অন্যায় হচ্ছে এর জন্য আপনি দায়ী, কেউ দায়ী নয়, আপনি নিজে দায়ী। কি বললাম বুঝতে পারছেন? আপনি নিজে দায়ী। আপনি তাকে ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিলেন কেন? আপনি তো জানেন ও কিচ্ছু বোঝে না, আপনি ওই জায়গা পর্যন্ত তাকে দিলেন কেন? আল্লাহু আকবার। ওই জন্য আপনাকে বলছি, শুনুন, শিক্ষার মর্যাদা কতটা পবিত্র আল কোরআন এবার আপনাকে বোঝাই। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না ওরা কি সমান নয়? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাতি ওয়ান-নূর। আল্লাহ তাআলা বলছেন, যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না তারা অন্ধ লোকের মতো। আল্লাহ বলছে যারা জানে তারা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না তারা অন্ধ লোকের মতো। কে বলছেন এটা? আল্লাহ, তাই না? এইবারে এখানে একটা জিনিস জানতে হবে, মৌলভী সাহেব আপনি তো এতক্ষণ শিক্ষা নিয়ে খুব চিল্লামিল্লি করছেন আর খুব বড় বড় কথা বলছেন, আমাদেরকে ছোট বড় করে বলে দিচ্ছেন। এবার আমার জানতে ইচ্ছা করছে, আল্লাহ যে বলছে যারা জানে আর যারা জানে না এরা সমান নয়, যারা জানে এরা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না এরা অন্ধ লোকের মতো। তাহলে কোন শিক্ষা অর্জন করব এটা আগে বলুন। এটা শোনার দরকার আছে না নেই? আমাদের আলেম ওলামারা কিন্তু একটা ব্যাপারে খুব জোর দেয়, ও বন্ধুরা, ছেলেরা মাদ্রাসায় ভর্তি করো, আর কিয়ামতের দিনে তোমার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। ও একেবারে এটা শুনে বলছে 4টে ছেলেকে একসাথে দিয়ে দে, যদি অন্তত তাজটাও তো পাবো। কি বলা বুঝলেন না? আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস বোঝাই। আমি এই মাদ্রাসার বুখারি পড়াই, ধরে নেন বড় হাদিসটা আমি পড়াই, আমি খুব বড় আলেম। আচ্ছা বলুন তো দেখি, এই গ্রামের একটা মেয়ের কিডনিতে পাথর হয়েছে, আমি হাদিস কোরআন দিয়ে পাথরটা বার করতে পারবো? বলুন, পারবো না তো? তাহলে কি করে বার করা যাবে? মরে যাবে? ডাক্তারের কাছে যেতে হবে, তাই তো? ডাক্তারের কাছে যেতে হবে। তা ডাক্তার কোন শিক্ষায় শিক্ষিত? মেডিকেল, ও জেনারেল লাইনের ছাত্র, তাই না? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমার দুটো শিক্ষারই দরকার আছে না নেই? হ্যাঁ, এইটাও জানতে হবে, ওটাও জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বললেন তিনি? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। মানে এই যে আমরা বুঝে নিয়েছি যে 12-14 বছর পড়তে হবে আর পাগড়ি মাথায় দিতে হবে, তার মধ্যে আমিও পাগড়ি নিয়েছি। আমরা কিন্তু এই টেন্ডেন্সিতে আজও পর্যন্ত রয়েছি, 2025 সাল পর্যন্ত। আমি মুমতাজুল ইসলাম বলছি, ফরজ ইসলামের বেসিক জ্ঞান আপনার যতটুকু প্রয়োজন, হারাম কোনটা, হালাল কোনটা, কোনটা সহি, কোনটা ঠিক, পিতামাতার সেবা কেমন, কি করে মানুষ মারা গেলে তার জানাজায় যাব, হারাম কোনটা, কোনটা বৈধ, কোনটা অবৈধ, চুল কি করে কাটতে হয়, কাপড় কিভাবে পরতে হয়, ইসলামের বেসিক জিনিসগুলো আপনার জন্য জানা ফরজ। তারপরে আপনি 2-4 বছর এটা জেনে যাবার পরে কি করবেন? আপনি মাইকেল মধুসূদন দত্ত হন, সমস্যা নেই। আপনি কুমুদ রঞ্জন মল্লিক হন, সমস্যা নেই। আপনি কাজী নজরুল ইসলাম হন, সমস্যা নেই। যত বড় বড় ডিগ্রি আছে আপনি হন, কোনো সমস্যা নেই। তবে আমি মুমতাজুল ইসলামের কথা বলবো, আপনার ছেলে যদি শুধুমাত্র জেনারেল লাইনে পড়াশুনো করে তাহলে ভেবে নেবেন মৃত্যুর আগেও বেঈমান হয়ে কবরে যাবে। এটা আমি মুমতাজুল ইসলাম লিখিত দেবো আপনাকে। ওর ঈমান থাকবে না, দ্বীনের জ্ঞান যদি ওর ভিতরে না থাকে। যদি বলছেন এটা বাড়াবাড়ি হয়ে গেল না, তাহলে আমাদের গ্রামের মাস্টাররা কি করবে? আমাদের গ্রামের শিক্ষিত সমাজ কি করবে? শুনুন,
আপনার বেটা, আপনার বেটি, আপনি নিজে শুধু যদি জেনারেল লাইনে পড়ে থাকেন, আরবি যদি না ধারেন, তাহলে ভাববেন আপনার ঈমান অনেক দিন আগে চলে গেছে। আপনার ঈমান অনেক দিন আগে চলে গেছে। এই দেখুন, তার একটা প্রমাণ করি। কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, মানুষকে আমি তৈরি করেছি মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। দুটো শিক্ষার দরকার আছে কিনা শিক্ষিত মানুষরা শুনবেন। তাহলে কোরআন বলছে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? চলুন এইবার একবার যাই স্কুলের মাস্টারের কাছে। হেডমাস্টার সাহেব, আপনি বলুন তো মানুষ সৃষ্টি হয়েছে কেমন করে? হেডমাস্টার তখন বলছে, বিবর্তনের মাধ্যমে মানুষ এসেছে। কেমন করে? এই দেখুন, আপনাকে দেখাই। ডাক্তারবাবু যে ঘরে বসে আছে, ওর ঘরের পিছনে একটা ক্যালেন্ডার টাঙানো আছে। ক্যালেন্ডারে দেখবেন একজন এরকম করে আছে, আর একজন ওর থেকে একটু বড়, ওর থেকে একটু বড় এরকম করে আছে, আর ওর থেকে একটু বড় হালকা হালকা দাড়ি, তার থেকে একটু বড় বানরের মতো, তারপরে আর একটু দেখবেন পুরো মানুষ। এরকম ক্যালেন্ডার দেখেছেন? দেখেছেন? তার মানে হেডমাস্টার ডাক্তারবাবু বোঝাতে চাইছে মানুষ আগে বানর ছিল, বানর থেকে গড়িয়াল হলো, তারপরে অন্য প্রাণী হলো, তারপরে ওই আপনার আরেকজন হলো পরিবর্তন, তারপরে মানুষ হলো। বলে কি বলে না? এটা কার থিওরি? চার্লস ডারউইন। 200 বছর আগেকার থিওরি চার্লস ডারউইনের। সত্যি চার্লস ডারউইন যদি বেঁচে থাকতে, আমি সত্যি ওনার সঙ্গে দেখা করতাম। যে আপনার মাথাতে মগজ আছে না, সব গোবরে ভরা, এই বুদ্ধি কে দিল আপনার? কে আপনাকে বুদ্ধি দিল? এ তত্ত্ব কে আপনাকে স্কুল সিলেবাসে ঢোকাতে বললো যে বিবর্তনের মাধ্যমে? এটা বিজ্ঞান বলছে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম হয়েছে। আল্লাহু আকবার। আপনাকে একটা জিনিস বোঝাই। আমার বাড়িতে একটা দেশি গাই গরু আছে, এটা অরিজিনাল নেই কিন্তু বোঝানোর জন্য। তা আমার স্ত্রী একদিন আমাকে হঠাৎ করে বলছে, দেখুন আপনার ছেলে আর আপনার মেয়ে, আপনি, আমি আর আপনার আব্বা মা, বাড়িতে আমরা 6 জন মেম্বার। তা দেশি গরু দুধ 1-1.5 কেজি হয়। তা এ যা দুধ হয় আপনার মেয়ে আর আপনার বেটা দুজনে খেলে, আমাদের স্বামী স্ত্রী হয় না, আমার তো বাদ দেন, আপনার আব্বা মায়েরও খাওয়া হয় না। তো দুধ একটু বেশি করে হবে এরকম গরু পাওয়া যাবে কি? তোমার স্ত্রীকে বললাম, দেখো ফের তাহলে এই গরুটা বিক্রি করে অন্য গরু কিনতে হবে। তা আমি ডাক্তারকে ফোন করলাম, গরুর ডাক্তারকে, যে ডাক্তারবাবু এর দুধ কি বাড়ানোর কোনো রাস্তা আছে? তা ডাক্তার আমাকে বলছে, ভাই দুধ বাড়ানোর দরকার নেই তো। এবারে গরুটা যখন মানে বাচ্চা হওয়ার আগে যা প্রজনন করতে হয়, এই টাইমটাতে আপনি যদি একটা ওই জার্সি গরুর ইনজেকশনের মাধ্যমে ওকে পুশ করেন, তাহলে ও জার্সি গরুর বাছুর হবে। আচ্ছা, এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তো আমার স্ত্রীকে বলছি, হাগো ডাক্তার বলেছে না জার্সি গরুর ইনজেকশন দিয়ে দেবে আর জার্সি গরুর বাছুর হবে। আমার স্ত্রী বলছে, তাই? সত্যি? হ্যাঁ সত্যি। আর মেয়ে ছেলের বুদ্ধি যা হয়। ডাক্তার আমার কাছে 1200 টাকা নিয়েছে, ইনজেকশন দিয়ে দিয়েছে, অরিজিনালি জার্সি গরুর বাছুর হয়েছে। আমার স্ত্রী মেয়ে ছেলে তো বোঝে না, ও তাহলে ভাবছে মনে হয় এরকমভাবে যে কোনো কিছুর ইনজেকশন দিলেই হবে। 6 মাস পরে আমার মেয়েটা খুব কাঁদছে, আব্বা আমার একটা হরিণের বাচ্চা এনে দাও না, আমি একটু খেলা করবো। বলছি, দেখ মা, হরিণের বাচ্চা তো বাজারে কিনতে পাওয়া যায় না, আর কোনো জঙ্গলে ধরতেও পাওয়া যায় না। আমার স্ত্রী তখন মাথা মোটা বলছে, ডাক্তারকে বলো একটা হরিণের ইনজেকশন দিয়ে দিতে। এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছে। আমার বউ শুনলে খুব রাগ করবে যে আমাকে মাথা মোটা বলে দিয়েছে। কি বললাম বুঝলেন না? না, আমাকে বলছে একটা হরিণের ইনজেকশন দেন না, তাহলে হরিণের বাচ্চা হবে। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব না অসম্ভব? অসম্ভব। তার মানে গরুর পেট থেকে যত রকমের গরু আছে পৃথিবীতে, ওই গরুর জন্ম হবার মেশিনপত্র লাগানো আছে। হাতির পেট থেকে হাতির মেশিন ফিট করা আছে। ঘোড়ার পেট থেকে কোনোদিন আপনি জিরাফের আশা করতে পারেন না। পারেন? পারেন না। আপনি কোনোদিন শিয়ালের পেট থেকে বিড়ালের বাচ্চা আশা করতে পারেন না। আমি চার্লস ডারউইন সাহেবকে বলতে চাই, উনি তো চলে গেছেন পৃথিবী থেকে। তারপরে ওনার কাছে একটা প্রশ্ন আমার এটা, যে বানর থেকে যদি মানুষ হয়,
তাহলে আপনার এই থিওরি 200 বছর আগে, তাহলে আজকে 2025 সাল পর্যন্ত সুন্দরবনের একটা বানর মানুষ হলো না কেন? কেন হলো না? বানর একটা আলাদা ভিন্ন প্রাণী, ওর আলাদা পার্টস, আলাদা মেশিন। বানর থেকে মানুষ কি করে হতে পারে? এটা ভুল তথ্য। এবার আপনাকে বলছি, দুটো শিক্ষা আপনার বেটাকে দিতে হবে। কেন? আপনার বেটা যদি শুধু জানে বিবর্তনের মাধ্যমে মানুষের জন্ম, তাহলে আপনার বেটা যদি এইটা জানার পরে মৃত্যুবরণ করে, তার ইমাম থাকবে? কোরআন বলছে মাটি থেকে মানুষের জন্ম দেওয়া হয়েছে, তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি থেকে। কোরআন বলছে ওর নাম ঈসা, মায়ের নাম মারিয়াম, জন্ম হয়েছে বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, ওর মায়ের নাম ম্যারি, জন্ম হয়েছে বেতেলহেম। তাহলে স্কুলের সঙ্গে পবিত্র আল কোরআনের সংঘর্ষ আছে না নেই? আছে। আমি আপনাকে যেটা বলতে চাইছি, আপনার বেটা যেমন শিখবে তার নাম যিশু, আপনার বেটা তেমন শিখবে তার নাম ঈসা। আপনার বেটা যেমন শিখবে তার মায়ের নাম ম্যারি, আপনার বেটা তেমন শিখবে তার মায়ের নাম মারিয়াম। আপনার বেটা যেমন শিখবে তার জন্ম বেতেলহেম, আপনার বেটার এটা জানা দরকার তার জন্ম বাইতুল্লাহাম। মানে কোরআন যেটা বলে এটা জানা আপনার জন্য অপরিহার্য, ফরজ। এইটা জানা হয়ে গেলে আপনি ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, প্রফেসর হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাকিম হন, কোনো আপত্তি আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে নাই। আচ্ছা, নাই, নাই। আল্লাহু আকবার। ওই জন্য আপনাদেরকে বলবো, বিনীত অনুরোধ করে, এই দেখুন আমার দিকে ফিরুন, এই ডিস্টার্ব করা যাবে না। আপনার ভালো লাগে না, আপনি সুরসুর করে বাড়ি চলে যেতে পারেন, এতে আমার আপত্তি নেই, তবে ডিস্টার্ব করা যাবে না। আপনি অন্যজনের ডিস্টার্ব করবেন না। আপনি নিজে কম খাবেন, কি বলছি কথাটা মাথায় ঢোকান। একটা জুতো 1.5 বছর পরবেন, জুতো ছিঁড়ে যাবে, সেলাই করবেন আবার। আপনার স্ত্রী ব্লাউজ ছিঁড়ে গেলে ওকে বলবেন হালকা একটু সেলাই করে পরিষ্কার করে আবার পরতে। আপনার লুঙ্গি ছিঁড়ে গেলে সেলাই করে আবার পরবেন। এক কথাতে বোঝাতে চাইছি, নিজে একটু কম খাবেন, নিজে